রংপুরে আবু সাইদ হত্যা মামলার ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, পলাতক ২৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। আওয়ামী লীগ নেতা মুরাদের ১ ও তুহিনের ২ দিনের রিমান্ড, নতুন মামলায় গ্রেফতার সাবেক সচিব জাহাঙ্গীর ও এসপি আসাদুজ্জামান। সংখ্যানুপাতিক পদ্ধতির বিতর্কে লাভবান হবে আওয়ামী লীগ, সতর্ক করল বিএনপি। নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা প্রতিহতের ঘোষণা। আন্দোলন শেষে কর্মমুখর এনবিআর, স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। কর্মচাঞ্চল্য ফিরছে বেনাপোল, হিলি সহ সব বন্দরে। অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনের অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন সরকার। পরমাণু স্থাপনায় হামলাকে অতিরঞ্জিত করছে ট্রাম্প, দাবি খামেনির। শান্তির পথে হাঁটতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এবং মিরপুরে বোর্ড সভায় বসছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজ হার পর্যালোচনার পাশাপাশি টেস্ট অধিনায়ক ও বিপিএল নিয়ে আলোচনার সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর মধ্যে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলনের সময় ক্যাম্পাসে সড়কে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান তিনি। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সড়কে। সোমবার আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। শুনানিতে উঠে আসে আবু সাইদ হত্যার মিথ্যা বানোয়াট সুরতহাল রিপোর্ট পেশ করে ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। রিপোর্টে লেখা হয় আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়নি, লাঠির আঘাতে তার মৃত্যু ঘটে। পরে এই মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। এ ঘটনায় ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করে আবু সাইদের বড় ভাই রমজান আলী। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন অভিযোগপত্রের বিস্তারিত কি জানতে পেরেছেন? স্নেহা, আজকে আনুষ্ঠানিক যে অভিযোগ, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, সেই যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটির অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবং একটি ১ ঘন্টার একটি শুনানিতে আমরা ছিলাম। এই শুনানিতে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন। এটি ট্রাইব্যুনাল ২-এ হয়েছে এবং এখানে চিফ প্রসিকিউটর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই পুরো জুলাই আগস্ট ঘটনার যে নিউক্লিয়াস, যেটি প্রসিকিউশন টিম দাবি করছেন, তিনি যে 16 গুম, হত্যাকাণ্ড, নির্বাচন বা যে বিষয়গুলো তিনি সংঘটিত করেছেন তার বিবরণ তুলে ধরেছিলেন ট্রাইব্যুনালের সামনে। এবং সেই সাথে এই যে আবু সাইদ যে হত্যাকাণ্ড, সেটি কিভাবে ঘটেছিল এই জুলাই আগস্টের সময়, এবং এটি প্রথম শহীদ আবু সাইদ হন, যার মাধ্যমে পরবর্তীতে অর্থাৎ ছাত্র জনতার যে ক্ষোভ সেটি ফেটে পড়ে এবং পরবর্তীতে কিন্তু আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতা। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন, তারা তুলে ধরেন যে আবু সাইদ হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছিল। এবং সেখানে তারা বলেন যে আবু সাইদ হত্যাকাণ্ড হওয়ার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে যে আবু সাইদ ছিল, সেখানে কিন্তু ছাত্রলীগ নেতা ২ জন তাকে চড়থাপ্পড় মারে এবং সেই সাথে তাকে চেপেও ধরে। এবং পরবর্তীতে যখন আবু সাইদ মারা যায়, আবু সাইদ মারা যাওয়ার পর যদি ময়নাতদন্তের যে রিপোর্ট প্রকাশ হয়, সেখানে কিন্তু রিপোর্টে তাদেরকে মূলত জোর করে রিপোর্টে তাকে সেই
রিপোর্টে আসলে আনাই যে হচ্ছে আবু সাইদ হচ্ছে হত্যাকাণ্ড, সেটি কিন্তু আসলে গুলিতে হয়নি, সেটি হচ্ছে লাথি বা চড়থাপ্পড় মারার কারণে হয়েছে। এরকম করে আসলে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আসলে যে সুপ্রিম কমান্ডার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারও আসলে কথা বলে যে প্রসিকিউশন, এবং সেই সাথে কালকে থেকে কিন্তু জুলাই আগস্টের যে 36শে জুলাই অর্থাৎ 36 দিন, সেটাই কিন্তু প্রথম দিন শুরু হয়, যেখান থেকে আসলে যেদিন থেকে আসলে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেটির প্রেক্ষিতে আসলে আমরা প্রসিকিউশনকে জিজ্ঞেস করি, যে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে এই যে 1 বছর পেরিয়ে গেল সেটির মাধ্যমে আসলে বিচার কাজ একটি হলো না, সবার প্রশ্নবিদ্ধ হতে পারে। তো সেখানে আসলে প্রসিকিউশন বলে যে এখানে আসলে কোনো ধরনের তাড়াহুড়া না করে তারা আসলে ধীরে সুস্থে আসলে বিচার যাতে সফল হয়, সেই কারণেই আসলে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আসলে এই বিচারটা আস্তে ধীরে এবং পুরোপুরি যাচাই বাছাই করে সেটির মাধ্যমে যাচাই বাছাই করে আসলে বিচারের কাছে চালাবে। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে, যে 26 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটির বিষয়ে আমরা জানতে চাই যে কি কি কার কার নাম আসতে পারে। সেখানে আসলে তারা এটি আসলে ন্যায় বিচারের স্বার্থে আসলে আমরা সবার নাম আসলে বলতে পারবো না। তো এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্নেহা। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাইদ হত্যা মামলার অভিযোগপত্রে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে 1 দিন ও শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ধানমন্ডি কোতোয়ালি যাত্রাবাড়ি থানার আলাদা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। হাসিনার সহযোগী এবং হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন 48 ঘন্টা বাট 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সে হলো শাহ আলম মুরাদ, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। পিআরকে ইস্যু করে বাংলাদেশ গণতন্ত্রের আকাঙ্ক্ষার মধ্যে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিস্টরা, আর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে লন্ডন বৈঠক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে রাজধানীতে ওলামা দলের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় ওলামা দলের সাধারণ সভা। এতে উপস্থিত হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে সবার আগে সুযোগ নেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করলে বিএনপি তা মেনে নেবে না। সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। একই সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, পিআরকে ইস্যু করে যারা বিতর্ক সৃষ্টি করছে তারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে না। হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ জানবে না প্রার্থীকে, ফলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মনে করছেন বিএনপি নেতারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। টানা 1.5 মাস ধরে চলা আন্দোলন ও কর্মসূচির শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সব
দপ্তরের কার্যক্রম। সকাল থেকে কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সব কাস্টমস হাউস চালু আছে, পণ্যের শুল্কায়ন স্বাভাবিক রয়েছে। সবকিছু ভুলে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের আগের মতো কাজ করার আহ্বানও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁও প্রধান কার্যালয় সহ দেশের সব কর ও শুল্ক দপ্তরে যোগ দিতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান, সব কাস্টমস হাউস চালু আছে, স্বাভাবিক গতিতে চলছে পণ্যের শুল্কায়ন কার্যক্রম। কর্মবিরতি ছিল, সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল অর্থ বছরের শেষ দিন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। তবে চূড়ান্ত তথ্য মিলবে 2-1 সপ্তাহ পর। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। এর বাইরে আমাদের কিছু, বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয়, সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং এ একটু সময় লাগে, হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে রাজস্ব আহরণের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। পরে এই কার্যক্রমকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কাজে ফেরার নির্দেশ দেয় সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর রাত থেকে শুল্কায়ন শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থলবন্দরে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এসব বন্দর। শ্রমিক কর্মচারীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এতে খুশি ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি। বিভিন্ন অফ ডকে এসব পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে। শুল্কায়ন শেষে দ্রুত এসব পণ্য শিপমেন্ট করা হবে। এর আগে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে প্রায় 3,500 রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে। একের পর এক কলমবিরতি ও কর্মবিরতিতে শিল্প কারখানা কাঁচামাল সংকটে বন্ধ হতে চলেছিল, সেটি আবার প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করছেন সিএনডিএফ ব্যবসায়ীরা। সকাল থেকে স্মুথলি ভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়। 2 দিন সোনা মসজিদ স্থলবন্দরে অচলাবস্থার কারণে প্রায় 7 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা। ভারতের মোহদীপুর স্থলবন্দরে প্রায় 7 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে গত 2 দিনে। 3 দিন পর বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে ভারতের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক অবকাঠামো যেগুলোর সাথে সম্পৃক্ত আছে সেগুলোর সাথে যেন কোনো হরতাল আন্দোলন কোনো যেন জড়িত না থাকে, সেটার জন্য আমরা সরকারের কাছে সবসময় আকুল আবেদন জানাবো। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকছে। আজকে থেকে আমাদের হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং বন্দরের কার্যক্রম অব্যাহত আছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, আপনি আমাদের জানাবেন বন্দরে এ পর্যন্ত শিপমেন্ট সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে কি কি জানতে পেরেছেন?
জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান তার অপসারণ দাবিতে এনবিআর কর্মকর্তাদের যে কাস্টমসের কর্মবিরতি ছিল, শাটডাউন কর্মসূচি, সেটি গতকালকে বিকেল থেকে প্রত্যাহারের পর থেকে কিন্তু চট্টগ্রাম কাস্টমসে গতকালকে রাত্রে থেকে মূলত কাজ শুরু হয়েছিল। ফলে আজ সকাল থেকে যে কর্মসূচি সেটি শুরু হওয়ার পরপর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ শুল্কায়ন শুরু হওয়ার পরপর গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু কিছু কন্টেনার লোড আনলোড করা হয়েছে এবং আজ সকাল থেকে সেটি চট্টগ্রাম বন্দর, শিপিং এজেন্ট এবং সিএনএফ এজেন্ট যারা কর্মচারী আছেন তারা পুরো দমে কাজ করছেন এবং বন্দরের যে গত 2-3 দিনের যে কন্টেনার জট লেগেছিল সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। আমরা সকাল থেকে বন্দর এবং কাস্টমসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন শুল্কায়ন করার পর যেসব কার্গো হ্যান্ডেলিং করার কথা সেগুলি করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে যেসব কন্টেনার বাই জাহাজ মাদার ভেসেল গুলো বন্দরের 2 নম্বরে ছিল সেগুলো থেকে কন্টেনার লোড আনলোড করা হচ্ছে। পাশাপাশি পোশাক শিল্পের যেসব মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা পাঠানোর জন্য কিন্তু বড় শিপগুলোতে তোলা হচ্ছে এবং বন্দরের যে কন্টেনার জট যেটি বলা হচ্ছে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই কন্টেনার জট কিন্তু স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর কর্মকর্তারা। কারণ কাস্টমসের কর্মকর্তারা পুরো দমে যে তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং শিপিং এজেন্ট থেকে শুরু করে সিএনএফ এজেন্টের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই যে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালু রাখার জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে গত 2-3 দিনের যেই কর্মবিরতির কারণে বন্দরের যে বহির্নোঙর যেসব জাহাজ মাদার ভেসেল দাঁড়িয়ে ছিল সেগুলো যে অতিরিক্ত মাসুল গুনতে হবে সেই জন্য কিন্তু এগুলোর জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে সবচাইতে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন কাস্টমস কর্মকর্তারা যেন এইসব এভাবে ঘন ঘন কোনো ধরনের কর্মবিরতি বা কলমবিরতি না গিয়ে তারা যে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দরকার, কারণ কাস্টমসের কোনো কাগজপত্র বা শুল্কায়ন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম করা যায় না। কারণ বন্দরে যদি কোনো শিপ থেকে কোনো মাদার ভেসেলে কন্টেনার ওঠানামা করা হয় তাহলে কাস্টমসের ছাড়পত্র ছাড়া শুল্কায়ন ছাড়া কিন্তু কোনো কিছুই করা যায় না বলে বন্দর কর্মকর্তারা বলছেন। তবে বলা যায় সকাল থেকে যেহেতু কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক, সেক্ষেত্রে বন্দরের কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়ে আসছে এবং কন্টেনার যে জট সেটি 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছেন। এখন পুরো আসলে কর্মব্যস্ত সময় পার করছে কাস্টমস, বন্দর, সিএনএফ এজেন্ট এবং শিপিং এজেন্টের কর্মকর্তারা কিন্তু পুরো দমে কাজ করছেন। তো বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক হয়েছে, পাশাপাশি কন্টেনার ওঠানামাও চলছে এবং ইতিমধ্যে সকালে প্রায় 350-এর বেশি কন্টেনার কিন্তু একটি বিদেশি মাদার ভেসেলে তোলা হয়েছে, সেগুলো বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলে যাওয়ার কথা রয়েছে। 2-1 দিনের মধ্যে বন্দরের যে জট তৈরি হয়েছিল সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নবায়নযোগ্য শক্তি খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিডা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আধুনিকায়নের পরামর্শ দিয়েছে সিটিপি। সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতে চীনা বিনিয়োগের সাম্প্রতিক চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা সেমিনারে এই পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি। গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের বিনিয়োগ কার্যক্রম ম্যানুয়াল সিস্টেম হওয়ায় চীন সহ বিদেশি বিনিয়োগকারীরা যথাসময়ে তথ্য পান না, ফলে ব্যবসা ব্যয় থেকে বেড়ে যাওয়ার বিনিয়োগে আকৃষ্ট করা যাচ্ছে না। BIDA has recently introduced its new website. It is a positive development, but as I say to you, is that it should not be just information sharing website. It should be an interactive website. It should be investors friendly website, not just to sharing information is not sufficient. I think recently government has decided for 100% net metering facility to be allowed, so that is a one step forward in this regard. শীতের আগেই অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। জানান, চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে কাজ করবে সরকার। রাতারাতি বায়ু দূষণ নিয়ন্ত্রণ কঠিন জানিয়ে উপদেষ্টা বলেন, বিআরটি এর মাধ্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে, নতুন 250টি বাস কেনা হবে বলেও জানান তিনি। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না, আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। কারাগার মানেই অন্ধকার
কুঠুরিতে অলস বসে থাকা নয়, বন্দি জীবনকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে বন্দির পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চালু হবে ওপেন জেল, যেখানে কোনো বন্দি চাইলে প্রশিক্ষণ নিয়ে উৎপাদনমুখী কারখানায় কাজ করতে পাবেন প্রশিক্ষণ সনদও। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নামে নয়, এবার এর সঠিক বাস্তবায়নে মনোযোগ দিয়ে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দেওয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ওপেন জেল কার্যক্রম চালু করছে সরকার। দেশের ৭০টি কারাগারে বর্তমানে আটক প্রায় ৭৪,০০০ বন্দীর মধ্যে ২০,০০০ বন্দীকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। প্রাথমিকভাবে ১০,০০০ বন্দীকে নিয়ে ওপেন জেল কার্যক্রম শুরু করা হবে। একটি ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে উৎপাদনমুখী কাজ করবে বন্দীরা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরকম টাইপের একটা উৎপাদনমুখী একটা কারাগার স্থাপন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে হয়তোবা ৮ থেকে ১০টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে থাকতে পারে। যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো মেবি বেসরকারি ব্যবস্থাপনা স্থাপিত হতে পারে, সক্ষম বন্দীরা এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোতে কাজ করতে পারে। প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করছি ১০,০০০ বন্দীকে আমরা যদি এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, হয়তোবা ধাপে ধাপে যখন এটা সাকসেসফুল হবে, হয়তো পরবর্তীতে আমরা আরও বৃহৎ আকারে পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নে অতি দ্রুত সংস্থা দুটোর সাথে চুক্তি করবে সরকার, যেখানে বন্দির সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে কারা প্রশাসন বলেও জানান কারা মহাপরিদর্শক। আমরা হয়তো অতি শীঘ্রই বিডা, বেজা এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে আছেন তাদের সাথে বসবো। আলোচনার মাধ্যমে এটা আসলে অ্যাবসলিউটলি একটা কনসেপচুয়াল বিষয়, যেটা হচ্ছে নীতিগতভাবে এগ্রিড। তারা কাজ করবেন, তাদের হয়তো কমিউনিকেশনও ফ্রি থাকবে, বা তাদের কনফাইনমেন্টটা ইনশিওর হবে। বাকি পদ্ধতিগুলো হয়তো আমরা কিছুটা ইজি রাখবো, যাতে তারা কাজের পরিবেশ পান। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বন্দীরা কারা অভ্যন্তরে স্থাপিত কারখানায় কাজ করবেন। কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হবে প্রশিক্ষণ সনদও। কাজ নির্ভর উনি সম্মানই পাবেন, উনি যতটুকু কাটবেন তার উপর একটা সম্মানই পাবেন। আমরা যাদের উদ্যোক্তা যাদের ব্যবহার করব তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। বিভিন্ন যে সমস্ত কাজে ওনারা নিয়োজিত হবেন ওই ট্রেনিংগুলো আমরা ওখানেই করব। এবং যেটা হবে আরও ইন্টারেস্টিংলি, এই ট্রেনিংটা করার পরে ওনাদের একটা সার্টিফিকেশন রেসপেক্টিভ কারিগরি হোক, বিজেএমই হোক, যারা রেসপেক্টিভ অর্গানাইজেশনগুলো থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। সো পরবর্তীতে ইভেন যদি উনি বাইরে চলে আসেন, ওই জামিন অথবা মুক্তি পেয়ে যান জেলখানা থেকে, পরবর্তীতে ওই সার্টিফিকেশনটা ব্যবহার করে ওনারা কিন্তু বাইরেও কাজ করতে পারবেন। এর মাধ্যমে স্বাবলম্বী হবেন বন্দীরা, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন বন্দির পরিবারও। শাস্তি শেষে বন্দীদের বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়। তবে কিভাবে এই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে জানা যায় ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেনি মাহিরা। রোববার সকালে পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়েছিলেন বলে জানান তার বোন মারিয়া বিনতে মারুফ। অদম্য ইচ্ছাশক্তি, অবিচল শব্দ আর আত্মবিশ্বাস, এই তিনে ভর করে নতুন এক দৃষ্টান্ত গড়লেন শরীয়তপুরের এইচএসসি পরীক্ষার্থী ঈশা আলম। সন্তান জন্মের মাত্র 2 দিন পর হাসপাতালের বিছানাতেই কলম হাতে নিয়েছেন তিনি। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ঈশা আলম গর্ভবতী অবস্থায় এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বাংলা প্রথম পত্র পরীক্ষার পরদিনই তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং তিনি কন্যা সন্তানের জন্ম দেন। 2 দিন পর ক্লিনিকের বিছানায় বসে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন তিনি। কলেজের অনুমতিতে ক্লিনিকে পরীক্ষার ব্যবস্থা করা হয়। ঈশা বলেন, মনোবল থাকলে মেয়েরা যে কোনো বাধা জয় করতে পারে। মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো, তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে পড়াশোনার
মানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। ঈশা বিয়ের পর থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। তার স্বামীও তার এই মনোবলকে সম্মান করে পাশে দাঁড়িয়েছেন। আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে, তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। ঈশা আলমের অদম্য মনোবলের প্রশংসা, তার সফলতা ও উচ্চশিক্ষা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ। একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনিকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই। তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই, সে যেন সফল হতে পারে। আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয়, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। ঈশা আলমের সংগ্রাম ও অধ্যবসায় নারীর অটুট অগ্রগতির প্রতীক। এটি শুধু একটি পরীক্ষা নয়, তার ভবিষ্যতের অদম্য যাত্রার সূচনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে ফেনী সীমান্ত হয়ে দেশে ছড়িয়ে পড়ছে মাদক। রাজধানী সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে ফেন্সিডিল, হুইস্কি, গাঁজা, বিয়ার ও ইয়াবা। স্থানীয়দের অভিযোগ, ছোটখাটো বাহক ধরা পড়লেও রয়ে যাচ্ছে চক্রের হোতারা। বিজিবির দাবি, 1 বছরে প্রায় 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো তথ্য ও ছবিতে চালাচ্ছেন অঙ্কুর চৌধুরী। ফেনীর ছাগলনাইয়া সীমান্তে গভীর রাতে মাদক চোরাচালানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। ফজর আজানের সময় ভারত থেকে বস্তায় করে মাদক আনতে দেখা যায় চোরাকারবারীদের। খবর পেয়ে বিজিবি তৎপর হয়ে ঝোপের আড়াল থেকে অভিযান পরিচালনা করে। ধাওয়া খেয়ে মাদক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। প্রতিনিয়ত এমন অভিযান চালিয়ে সীমান্তে মাদক ঠেকাতে নিরন্তর কাজ করছে বিজিবি। নানান প্রতিকূলতার মধ্য দিয়েও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা পাহারা দিচ্ছে সীমান্ত। আমরা অত্যন্ত চেষ্টা করি যাতে কোনো প্রকার মাদক, কোনো চোরাচালানি যাতে ফেনীর সীমান্ত দিয়ে না হয়। আমরা যে টহল যে বার করি, এই জনবল আছে তাদের সেন্ট্রির জনবল অনেক বেশি, যার জন্য আমরা অনেক সময় অনেক মাদক আমরা ধরতে পারি, ব্যর্থ হই। ফেনী সীমান্তে সম্প্রতি বেড়েছে চোরাচালান ও মাদক পাচারের প্রবণতা। তবে বিজেপির কড়া নজরদারিতে নিয়মিত ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক। স্থানীয়দের অভিযোগ, ক্যারিয়ার আটক হলেও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তারা অনেক দক্ষতার সাথে কাজ করি চোরাচালানকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। মাদক বলেন বা বিভিন্ন আইটেম যেটাই নামে না কেন, ওনারা আমাদের টহল বৃদ্ধি করার কারণে মোটামুটি এখন নাই। মাদক ও চোরাচালান রোধে চলমান অভিযান, গোয়েন্দা তৎপরতা, অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক বিরোধী কঠোর নীতি বজায় রেখেছে বিজিবি। জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সেটার বিষয়ে সর্বদা সোচ্চার আছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে রয়েছে 102.9 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 95 কিলোমিটার স্থল সীমা ও 8 কিলোমিটার জল সীমা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 যাত্রী নিহত হয়েছে, আহত হন আরও 4 জন। সোমবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোগলাডাঙ্গা মোড়ে ইজি বাইকে যাত্রী ওঠানোর সময় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রায়হান নামের এক ব্যক্তি। আহত হন ইজি বাইকে থাকা আরও 4 যাত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল বাবু নামে আরও একজনের মৃত্যু হয়।